এক কাপ চা হাতে আমার বাসায় এসে দাঁড়ালো হৃদ ভাই। আমি ফোন রেখে ভীষণ মনে ছাদের কর্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছি। চায়ের কাপে চুমুক দিয়ে হৃদ ভাই আমায় বলল, মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন, এনি প্রবলেম? আমি গম্ভীর মুখে বললাম, সাবিহার বিয়ের কথা চলছে। আমার কথায় উনি যেন খুব আনন্দ পেয়েছে, হেসে বলল, বাহ, কংগ্রাচুলেশন। কংগ্রাচুলেশনের কিছু নেই, সে বিয়েতে রাজি নয়। উনি একটু ভ্রু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালেন, হয়তো কারণটা জানতে আগ্রহী। তার দৃষ্টি বুঝতে পেরে আমি বললাম, সে আমাদের এলাকার সাব্বির ভাইকে ভালোবাসে, আর চাচা তাদের সম্পর্কটা মেনে নিচ্ছে না। কারণ সাব্বির ভাই বেকার, মাস্টার্স কমপ্লিট করে অনেক দিন ধরে চাকরির খোঁজ করছে, বাট কোথাও চাকরি পাচ্ছে না। তাই একটু আগে সাবিহা ফোন দিয়ে কান্নাকাটি করছিল। হৃদ ভাই আবারও চায় চুমুক দিয়ে বলল, সে এখন কি চায়? সে সাব্বির ভাইকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। আর চাচা বলেছে সাব্বির ভাইয়ের সাথে তার বিয়ে দিবে না, কারণ সাব্বির ভাইয়ের কোনো চাকরি নেই। আমার কথায় তার চোখে মুখে কোনো ভাবান্তর দেখা গেল না। সে স্বাভাবিকভাবেই বলল, তো তোমার কি উচিত না তোমার বান্ধবীকে হেল্প করার? তোমার দুঃসময়ে সেই তো তোমার পাশে ছিল। আমি মন খারাপ করে বললাম, আমি চাই কিছু করতে, বাট কি করব বুঝতে পারছি না। সে চা শেষ করে বলল, ছেলেটার নাম কি বললা? ও হ্যাঁ, সাব্বির। তাকে বলো ঢাকায় আসতে, আর বলো বাবার অফিসে একটা সিভি জমা দিতে। বাকি সব বাবাকে বলে রাখবো আমি। তার একটা কথায় মুহূর্তেই যেন আমার চোখে মুখে আনন্দের ঝিলিক দিয়ে উঠল। এত সহজেই একটা পথ পেয়ে যাব তা আমার ধারণার বাইরে ছিল। আমি হাস্যজ্জ্বল মুখে বললাম, আচ্ছা, আমি আজকেই বলবো। সে এবার পুরোপুরি আমার দিকে চেয়ে বলল, আচ্ছা, বিয়ের আগে তুমি এমন কোনো রিলেশনে ছিলে না তো? তার এমন প্রশ্নে একটু রাগ হলো আমার। একটু রাগে লুক নিয়ে বললাম, রিলেশনে থাকলে কি আপনাকে বিয়ে করতাম? রিলেশন নিয়ে আমি কখনো ভাবতাম না। আমার একটাই ডিসিশন ছিল, যে আমার কপালে লেখা আছে বিয়ের পর তাকেই শুধু ভালোবাসবো। তাই কখনো রিলেশনে যাওয়া হয়নি। আচ্ছা, গুড। ওসব রিলেশনে জড়ালে কোনো কালেই ভালো থাকতে পারতাম না। এখন যেমন আছি ভালোই আছি। আমিও আপনাকে ভালোবাসি, আর আপনিও আমাকে ভালোবাসেন। আর কি লাগে বলুন? মুহূর্তে ওনার ভাব চেঞ্জ হয়ে গেল। আমি কখনো বলেছি তোমায় ভালোবাসি? ওনার কথায় যেন মুখটা হা হয়ে গেল আমার। বলে কি এই ছেলে? এ কয়দিনে কম করে হলেও 2-3 বার বলেছে, আর এখন জায়গায় পোল্টি। আমি আর কিছু বলার আগেই উনি হাঁটা ধরলেন। আমি বিড়বিড় করে বলতে লাগলাম, তোর তো ডাক্তারি না করে এফডিসিতে যাওয়া উচিত। এত অভিনয় এফডিসিতে কাজে লাগালেও এতদিনে অনেক বড় একটা অভিনেতা হয়ে যাইতি। খাবিস একটা। দুপুরের জন্য রান্না করছিলাম। কাজের মেয়েটা ছুটিতে গিয়েছে, আর মামিকে বললাম আজ আমি রাঁধবো। এবার বাড়িতে গিয়ে মায়ের কাছ থেকে মোটামুটি রান্না শিখেছি। তখনই তার আগমন ঘটলো। তার দিকে চেয়ে বললাম, আজ এত তাড়াতাড়ি ফিরেছেন যে? জুম্মা শেষে আবার 3টায় চলে যাব। আচ্ছা, তো এখানে এসেছেন কেন? আমার খুশি। আচ্ছা, তাহলে আমায় হেল্প করুন। ওকে, ফ্রি যেহেতু আছি তাহলে কাটাকাটির কাজগুলো আমায় দাও, বাকিগুলো তুমি করো। ওর কথায় পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো ওর দিকে এগিয়ে দিলাম। সে কাটছে। আমি বললাম, সাবিহাকে বলেছি সব, জানেন ও খুব খুশি হয়েছিল। সাব্বির ভাই হয়তো কালকে বা পরশু ঢাকায় আসবে। বলেই আমি রান্নায় মন দিলাম। তার দিকে চেয়ে দেখি বেচারা একটা পেঁয়াজ কেটে শেষ করতে পারেনি, তার আগেই কেটে দিবে এমন ভাব। কাটছে আর হাত দিয়ে চোখের পানি মুছছে, এতে আরও ঝাঁজ লাগছে। সব মিলিয়ে একটা নাজেহাল অবস্থা। আমি তার থেকে ছুরি আর এগুলো নিয়ে বললাম, হয়েছে, লাগবে না আর হেল্প করা। গাধা দিয়ে কখনো হাল চাষ হয় না। এটা আপনার অপারেশনের কোনো রোগী না যে কাটবেন আর সেলাই করবেন। ওয়াশরুমে গিয়ে কিছুক্ষণ চোখে পানি ছিটিয়ে নেন। পরের দিন সকাল পেরিয়ে দুপুর হবে হবে ভাব। ঘড়ির কাঁটা তখন 12টা ছুঁই ছুঁই। সূর্যের দেখা মেলেনি আজ। বর্ষার শেষের দিকে আকাশ মেঘলা হয়ে বৃষ্টি বর্ষণ হচ্ছে। বেলকনিতে দাঁড়িয়ে হাত দুটো বাইরে দিয়ে বৃষ্টিকে ছুঁয়ে দিচ্ছি আমি। মাঝে মাঝে ভালোই লাগে এসব ছোট ছোট পাগলামি করতে। তখনই বাড়ি ফিরল সে। চুলগুলো ভেজা, শরীরের অনেক অংশে বৃষ্টির ফোঁটা দিয়ে ভিজে গেছে। তার হাতটা ধরে আমি বললাম, চলুন। কোথায়? আজ আবারও দুইজন মিলে বৃষ্টিতে ভিজবো। পাগল হলে তুমি? কী সব বাচ্চাদের মতো শুরু করলে? কেন, আপনি নিজেই তো বলেন আমি বাচ্চা। তাহলে বাচ্চামি করলে দোষ ধরেন কেন? দোষ ধরলাম কখন? আমি বলছি ভিজলে জ্বর আসবে। উনি আর কিছু বলার আগেই আমি এক আঙ্গুল তার ঠোঁটে চেপে ধরে তাকে চুপ করিয়ে বললাম, কোনো কথা না। আপনার ওসব জ্ঞান আজকে কানে ঢুকবে না আমার। বর্ষার শেষের দিকে, আর কয়েকদিন পর চলেই যাবে। আর কয়েকদিন পর চাইলেও এখানে বৃষ্টিতে ভিজতে পারবো না। আপনি না চাইলেও আজ আমার সাথে ভিজতে হবে। একসাথে ভিজবো দুইজন। তাকে আর কিছু বলতে না দিয়েই তার হাত ধরে ছাদের দিকে হাঁটা ধরলাম আমি। ওটা যাবি না মানে? প্রয়োজনে ফ্লোরে ফেলে পা দুটো টেনে টেনে নিয়ে যাব, তবুও ভিজতে হবে আজ। আজ সাব্বির ভাই আসলো ঢাকায়। মামার অফিসে সিভি জমা দিল। হৃদ ভাই মামাকে আগেই বলে রেখেছে সব, তাই আর এত কিছু প্রয়োজন হয়নি। হৃদ ভাইয়ের সাথে আমাদের বাসায় নিয়ে এলো তাকে। দুপুরে খেয়ে বিকেলে রওনা দিবে কুমিল্লার উদ্দেশ্যে।
এরপর ওখানে সাবিহার বাবার কাছে তার বাবা মাকে পাঠিয়ে কথাবার্তা এগিয়ে রেখে কয়েকদিন পরেই চাকরিতে জয়েন করবে। রাত 8টার পরে বাসায় ফিরল হৃদ ভাই। সাধারণত 10টার পর খাওয়া দাওয়া করে ঘুমাই আমরা। ফ্রেশ হয়ে রুমে বসে কলম হাতে সামনে একটা বই নিয়ে কি যেন করছে। আমি তার দিকে গিয়ে সামনে একটা বই সরিয়ে তার কোলে উঠে বসে গেলাম। আমার কাজে হয়তো একটু অবাক হয়েছে সে। আমি ওসব না ভেবে তাকে বললাম, থ্যাংক ইউ। কেন? এই যে আপনার জন্য সাবিহার স্বপ্নটা পূরণ হবে। তুমি খুশি? হ্যাঁ, আমি খুবই খুশি। যার কারণে আপনাকে একটা জিনিস দিব আমি। কি? চোখ বন্ধ করেন। কেন? করেন না। আমি একটু হেসে এক হাতে তার দুটো চোখ ধরে ছোট্ট করে একটা চুমু এঁকে দিলাম তার ঠোঁটে। সে কিছু বুঝে ওঠার আগে আমি দৌড়ে রুম থেকে বেরিয়ে গেলাম। এক দৌড়ে মামির কাছে চলে এলাম। এসেই মুখে হাত দিয়ে হেসে দিলাম আমি। রাতে সাবিহাকে ফোন দিলাম। মেয়েটার মনে খুব আনন্দ দেখছি আজকাল। তার সাথে কথা বলে মনেই হয় না যে সে এতদিনে কষ্ট দিয়েছিল। এটা তার প্রাপ্তির আনন্দ। ফোনের মাঝে খুব হেসে হেসে কথা বলছে মেয়েটা। আজ খুব হাসি খুশি সে। 2 দিন পর। ফেসবুকে আজকাল তেমন একটা ঢোকা হয় না। ফ্রি সময়ে একটু ফোন হাতে ফেসবুকে প্রবেশ করলাম। কুমিল্লার কিছু বড় ভাইয়ের সাথে অ্যাড আছে ফেসবুকে। ওখান থেকে এক বড় ভাইয়ের আইডিতে একটা পোস্ট দেখে মাথাটা ঘুরতে লাগলো আমার। সারা শরীর কাঁপছে। এক পাশে একটা গলা কাটা মেয়ের লাশ পড়ে আছে, আর অন্য পাশে সাবিহার একটা ছবি। ফোনটা হাত থেকে পড়ে গেল আমার। খুব কান্না পাচ্ছে, সাথে সারা শরীর কাঁপছে। এক মুহূর্তের জন্য যেন নিজের হুঁশটা হারিয়ে গেছে আমার। আমার এমন অবস্থা দেখে হৃদ ভাই এগিয়ে এসে আমার পাশে বসে কিছু জিজ্ঞেস করলো। কিছুই আমি শুনতে পাচ্ছি না। হৃদ ভাইকে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে উঠলাম আমি।